তো বাবা কত তোর কার গান ভালো লাগে? আমাকে জেমসের গান ভালো লাগে, এই জন্য সবসময় আমার জেমসের ক্যাসেটগুলো কিনে দিত। নিও স্যার আমি স্যার খালি তো আমরা জাতি ভাই, আসেন কটা সুখ দুঃখের আলাপ পারি। স্ক্রিপ্ট ছাড়া যে গল্পগুলা করে থাকেন সেখানে কি আসলে আপনার প্রত্যেকটা গল্পে মেসেজ থাকে বলে আপনি মনে করেন? পাউরে আনের কথাও নিয়ে আর প্লেজা হারিয়ে যায়, বুঝছেন নি? সোশ্যাল মিডিয়ায় এই যে পরিচালনার ক্ষেত্রে আসলে আপনারা কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন? যারা এই সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আসলে সমাজে মানুষকে বিভ্রান্ত করছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুভি বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও নির্মাতা ফকির তহিদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সুদূর থেকে আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে আড্ডা দিচ্ছেন। তো আপনার মিডিয়াতে সর্বপ্রথম অনুপ্রবেশটা কিভাবে ছিল একটু আমাদের দর্শকদের জানাবেন। আসলে মিডিয়া বলতে আমি সংস্কৃতি খুব ভালোবাসি ছোটবেলা থেকেই। আমার বাবাও খুব পছন্দ করতো। আ আমি চেয়েছিলাম যে ভালো একজন শিল্পী হব। যে আমার বাবার ইচ্ছা ছিল। তো গান বাজনা দিয়ে শুরু। তো স্বরলিপি দিয়ে আরকি শুরু ওখান থেকেই। তারপর আস্তে, আস্তে মনে করেন যে ঢুকে পড়লাম আরকি মিডিয়া। শুরুর গল্পটা আমরা একটু শুনতে চাচ্ছি। কিভাবে শুরুটা করেছিলেন? শুরুর গল্পটা বলতে বাবার হাত ধরে বিভিন্ন গানের অনুষ্ঠানে যেতাম। এলাকা ভিত্তিক গানে থাকতাম সব অনুষ্ঠানে। পরবর্তীতে বাবা আমার কাছে জিজ্ঞেস করছিল যে, "তুমি আসলে কি গান পছন্দ করো না অন্য কিছু?" আমি কই, "না, পড়ালেখার পাশাপাশি আমি গান খুব ভালো লাগে আমার।" কয়, "ঠিক আছে তাহলে আমি স্বপ্ন দেখি তুমি বড় একটা শিল্পী হও।" আমিও ওই হওয়ার তাড়নায় আমি সবার পিছে ঘুরতাম। যত শিল্পী ছিল এলাকা ভিত্তিক সবার পিছে, পিছে ঘুরতাম। ওই স্বরলিপি শিখতাম, হারমোনিয়াম এগুলো শিখতাম, টুকটাক শিখতাম। এই শিখতে, শিখতে আস্তে, আস্তে এভাবে শুরু হলো। আ তারপরে আ এলাকাভিত্তিক যে নাটকগুলো হতো, আপনার মঞ্চ নাটক বা আমাদের খুলনা, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা। তো খুলনার রূপসী বাংলা একটা আছে, আমাদের থিয়েটার আছে এলাকাভিত্তিক, ওইসব থিয়েটারে যেতাম। তারপর গ্রামভিত্তিক থিয়েটার ছিল, থিয়েটারে যেতাম। ওখান থেকে শিখতাম। তো এইভাবে অভিনয় আস্তে টুকটুক আরকি শেখা। মানে আপনার অনুপ্রেরণার মানুষটা ছিল আপনার বাবা। আমার বাবা। প্রত্যেকটা মানুষেরই কিন্তু আপনার অনুপ্রেরণার একজন মানুষ থাকে। তো পরিবারের আপনার হচ্ছে যে অভিভাবক আপনার বাবা, তিনি আপনার অনুপ্রেরণা হিসেবে আপনাকে অনুপ্রাণিত করেছে, মিডিয়ার প্রতি আসক্ত করেছে। তো এটা কিন্তু আসলে আপনার জন্য একটা, আমি মনে করি যে আসলে খুব বড় একটা পাওয়া। হ্যাঁ, তা তো অবশ্যই। আমার বাবার দোয়া আছে সবসময়। জি। তার মানে আপনি ১ম আপনার শুরুটা ছিল যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনি যাত্রাটা শুরু করেছিলেন। তো যাই হোক, আপনার কণ্ঠে তাহলে আমরা একটা সঙ্গীত শুনতে চাচ্ছি। আমার বাবা ১ম আ জিজ্ঞেস করতো যে, "কার গান ভালো লাগে?" তো ছোটবেলায় তো আমার বড় ভাই আর আমি ২ জন মিলে খুব মারামারি করতাম। ক্যাসেটে গান শোনা নিয়ে। তো ওই সময় জনপ্রিয় সিঙ্গার ছিল, ব্যান্ড সিঙ্গার ছিল জেমস এবং আইয়ুব বাচ্চু। তো ভাইয়া আইয়ুব বাচ্চুর গান শুনতাম, আমি জেমসের গান শুনতাম। এই ২ জনে মারামারি করতাম। তো বাবা কইতো, "তোর কার গান ভালো লাগে?" আমি কই, "জেমসের গান ভালো লাগে।" এইজন্যই সবসময় আমার জেমসের ক্যাসেটগুলো কিনে দিত। তো সর্বপ্রথম আমার গান শিখালো ১০ মাস ১০ দিন। ষষ্ঠ সিনেমার একটা গান। পরে এসে দেখছি এটা কষ্ট মানে সিনেমা। আপনার প্রিয় একটি গান হচ্ছে, হ্যাঁ, তো সেই গানটা আমরা একটি কলি আমাদের দর্শকদের একটু শোনাতে চাচ্ছি। ১০ মাস ১০ দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতা করেছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল, জন্মান্তরের বাঁধন কোথা হারালো। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো তারে দূর নক্ষত্র মাঝে। রাতের তারায় আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা। ভোরের তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। আমার বাবারও খুব পছন্দের একটা গান ছিল এটা। জি, চমৎকার। তো এই যে আপনি ১ম শুরুটা সংগীত দিয়ে শুরু করেছিলেন, তো পরবর্তী সময়ে আপনি আসলে প্ল্যাটফর্ম চেঞ্জ করলেন কেন? মানে আপনার পেশাটাকে চেঞ্জ করলেন কেন? সংগীত থেকে আপনার হচ্ছে কেন অভিনয়ে আপনি আসলে যাত্রা কিভাবে যে চলে আসলাম মিডিয়াতে আমি নিজেও মানে বুঝতে পারি না। তো আমার এক খুব কাছের ছোট ভাই ছিল। ইউটিউবেরটা বলি, ইউটিউবে রানিং হলাম। আমার খুব কাছের এক ছোট ভাই ছিল, নাম হলো শাহিন। জি। ও আমাকে বলল যে, "আপনি তো ভালো অভিনয়-টভিনয় জানেন বা টুকটাক বুঝেন। আ যেহেতু আগে কাজ করেছেন, আপনি একটা কাজ করেন। আপনারে নিয়ে আমি
ইউটিউবে তো ভালো কাজ করতেছে মানুষ, চলেন আমরা ইউটিউব শুরু করি। জি। তা আমিও অতটা বুঝি না ইউটিউব সম্পর্কে। তা বললাম, "আচ্ছা ঠিক আছে। দেখি কি করা যায়।" তো ওর হাত ধরে আরকি ইউটিউব শুরু করলাম আরকি। ইউটিউবে ১ম কোন কাজটা দিয়ে শুরু করেছিলেন? ১ম আমি নিজে অভিনয় করেছিলাম। ওটা হলো বরিশালের আঞ্চলিক ভাষায়। কারণ অনেক আমাদের থিয়েটারে অনেক আঞ্চলিক ভাষা শেখানো হতো। তো ওই সময় আরকি মানে বরিশালের আঞ্চলিক ভাষাতে আমি নিজেই ১ম ক্যামেরার সামনে আরকি টুকটাক অভিনয় করি। এই আস্তে, আস্তে শুরু হলো। আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে আপনি কয়টা ভাষা আপনি বলতে পারেন? এই নোয়াখালী মানে টুকটাক আরকি নোয়াখালী, বরিশাল, তারপর পাবনা, আমার নিজের আঞ্চলিক ভাষা, খুলনার ভাষা, খুলনা গোষ্ঠীর যেটা ভাষা, জি। তারপরে এই আপনার ময়মনসিংহ এই আরকি টুকটাক। সোশ্যাল মিডিয়াতে আপনার অভিনয়কৃত কোনো ডায়ালগ কি ভাইরাল হয়েছে? অনেকে ভাইরাল আছে ডায়ালগ। বিশেষ করে আ মাহি মিশনে আপনার ওখানে কাজ করেছি। আপনার পরিচয় নাই। মুজিবুর ভাইয়ের সাথে একটা অভিনয় ছিল। আখ খেতে চোরবন্দি। ওই জায়গায় একটা ডায়ালগ ছিল যে, আমি আখ চুরি করতেছি। তো ওই সময় মুজিবুর ভাই আসছে। মুজিবুর ভাই আসার পরে মানে উনি যে মালিক আমি জানি না। উনিও চোর সেজে আসছে। আসার পরে আমাকে জিজ্ঞাসা করতেছে জি। যে, "ভাই আপনি কি চোর?" আমি কই, "হ্যাঁ ভাই আমি চোর। আপনি কি?" কয়, "আমিও চোর।" আমি কই, "ভাই আপনিও চোর, আমিও চোর। তাহলে তো আমরা জাতি ভাই। আসেন কয়টা সুখ দুঃখের আলাপ করি।" মানে এই আরকি। এটা একটা খুব মানে এটা কোন অঞ্চলের ভাষা ছিল? এটা আসলে আমাদের পদ্মার ওই পারেরই ভাষা। বিশেষ করে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কুষ্টিয়া এই অঞ্চলের ভাষা। নোয়াখালীর ভাষায় আপনার একটা সংলাপ আমি আমাদের দর্শকদের শোনাতে চাচ্ছি। "পাউরে আনের কথাও নি আর কলিজা হারিয়ে যায়" বুঝছেন নি? এছাড়া আপনি আর কোন ভাষার সাথে আপনার বরিশালের ভাষায় অনেক কাজ করছি। হায়দার আলী নানুর সাথে কাজ করছি। জি। ওনার সাথে কাজ করছি বরিশালা ভাষা বা বরিশালের যে আঞ্চলিক ভাষাটা আছে সেটা আপনি কিভাবে আয়ত্ত করেছেন? এগুলো আসলে থিয়েটার থেকে শিখা। থিয়েটারে যখন কাজ করতাম তখন আঞ্চলিক ভাষা শিখতাম। আর আমি প্রচুর বাংলা নাটক দেখি। যেহেতু আমি বাংলাদেশে কাজ করি, নাটক নিয়ে কাজ করি, মিডিয়া নিয়ে কাজ করি। এইজন্য আমি প্রচুর বাংলা নাটক দেখি, বাংলা সিনেমা দেখি। জি। ওখান থেকে আরকি আমার অনেক ভাষা আয়ত্ত হয় না। YouTube এর পাশাপাশি অন্য কোনো প্ল্যাটফর্ম নিয়ে কি কাজ করা হয় কিনা? বা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি অন্য পাশাপাশি আমি কাজ যেমন করছি। টিভি নাটক কিংবা সিনেমা? জি, আমি টিভি নাটকে কাজ করছি জি। এবং টিভি নাটক বলতে অনলাইনে আরকি। অনলাইন চ্যানেলগুলোই আরকি আপনার নাটকগুলোয় কাজ করছি আরকি। জি। তো মানে আগামী দিনে আপনার স্বপ্নটা কি? আপনার প্রত্যেকটা মানুষই তো একটা স্বপ্ন নিয়ে আসলে বেড়ে ওঠে। তো অবশ্যই স্বপ্ন নিয়ে প্রত্যেকটা মানুষই বাঁচে, স্বপ্ন নিয়েই বাঁচতে হবে। মানুষকে ভালো কিছু দেওয়ার ইচ্ছা আছে। এখন আপনি কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছেন এবং কোন প্ল্যাটফর্মে আপনার আ ভিডিওগুলো আপনি পাবলিশ করছেন? আসলে এখন মূলত আমি কাজ করতেছি আপনার YouTube, Facebook জি। সিঙ্গেল নাটক বানাচ্ছি। তো সেখানে নিজেকে কি আপনার একজন অভিনেতা হিসেবে না, আমি অনেক আগে অভিনয় ছেড়ে দিয়েছি। অভিনয় এভাবে করি না। মানে এই যে আপনার মিডিয়াতে ১ম এ সঙ্গীত শিল্পী এবং পরবর্তীতে একজন অভিনেতা, এর পরবর্তীতে এখন আবার কোন মানে চরিত্রটাকে কোন দিকে আপনার ধাবিত করেছেন? জি, আমি ছোটখাটোভাবে একটু পরিচালনা করার চেষ্টা করতেছি বা কনটেন্ট ক্রিয়েটর জি। হিসাবে। তো কনটেন্ট ক্রিয়েটর হিসেবে এই যে আপনি আত্মপ্রকাশ করেছেন। তো এইটার অনুপ্রেরণাটা আবার কিভাবে আপনি জন্মেছেন বা আসলে আমি ছোটখাটো একজন পরিচালক হিসেবে ১ম আত্মপ্রকাশ পাই। আমার পিছনে অবশ্যই একজন আছে। সে হলো প্রান্ত ভাই। উনি আমাকে ১ম ডিরেকশন লাইনটা শিখায়। তো উনার হাত ধরে আমি পরিচালনাটা শিখি। এরপরে এস মাল্টিমিডিয়ার আলামিন শিকদার ভাই এবং আপনি মানিক ভাই। আপনাদের অবদান আমি জীবনে ভুলব না। আপনাদের ৩ জনের চাপে পড়ে এক পর্যায়ে আমি ছোটখাটো একজন পরিচালক হয়ে গেছি অলরেডি। আপনাদের কাছ থেকে শিখে। সোশ্যাল মিডিয়ায় এই যে পরিচালনার ক্ষেত্রে আসলে আপনারা কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন? আ বিশেষ করে প্রাধান্য দিয়ে আমরা সামাজিক যে কার্যকলাপগুলো হয় ওইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। ওর উপর ভিত্তি করে আমরা মানে গল্পটাকে আপনারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন। প্রাধান্য তো এই যে গল্পগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে যে ধরনের গল্পগুলো আপনারা প্রচার করতেছেন বা যে ধরনের গল্পগুলা আপনারা ক্রিয়েট করে দর্শকদের সম্মুখে নিয়ে আসতেছেন। সো এইখানে যে গল্পগুলা আপনারা যে ক্রিয়েট করেন বা রচনা করেন, সেই গল্পগুলা মূলত আসলে আপনারা কিভাবে রচনা করে থাকেন? বা অন্য কেউ কি রচনা করে দেয় সেগুলা আর শুট করেন, শুটিং করেন? নাকি নিজেরা নিজেদের মতো করে ভেবে চিন্তে সেগুলাকে শুট করেন? নিজেরা বিবেচনা করি মানে ভেবেচিন্তে আমরা কাজ করি, নিজেরা গল্প তৈরি করি এবং বাইরে থেকে অনেক রাইটার আছে তাদের কাছ থেকে গল্প আমরা তো শুনি। এইগুলো কি প্রত্যেকটা গল্পের কি স্ক্রিপ্ট থাকে? আর কিছু, কিছু গল্পের তো স্কিপ আছে আবার বিশেষ করে বড় গল্প যেগুলো নাটক, সিঙ্গেল নাটক যেগুলো করি ওগুলো স্কিপ করা হয়। কারণ অনেক বড় নাটক ওগুলোতে স্কিপ ছাড়া করা যায় না এবং ছোট যে কনটেন্ট যেগুলো YouTube বা আপনার Facebook কনটেন্ট গুলা সেগুলো আমরা নিজেরাই গল্প মানে ইম্প্রোভাইজ স্ক্রিপ্টবিহীন আপনারা নিজেদের মন মতো করে জি। করে থাকেন। তো এই যে স্ক্রিপ্ট ছাড়া যে গল্পগুলা করে থাকেন, সেখানে কি আসলে আপনার প্রত্যেকটা গল্পে মেসেজ থাকে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি প্রত্যেকটা গল্পের লাস্টে একটা মেসেজ দেওয়ার জন্য। কারণ মানুষ যাতে আমাদের কাজ দেখে শিখুক। একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি নিজের
যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতা থেকে আপনি কি মনে করেন যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম যে Facebook, YouTube যে প্ল্যাটফর্ম গুলো আছে সেই প্ল্যাটফর্ম গুলো আসলে আপনার হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আসলে সুফল বয়ে নিয়ে এসেছে? সুফল বিফল মানে ২ টাই আরকি। সুফল থেকে আমি দেখতেছি দিন, দিন এমন সোশ্যাল মিডিয়ায় এমন কাহিনী হইতেছে যে কিছু ভিডিও আ নির্মাণ করতেছে অনেকে, যেগুলো বাজে দিকে চলে যাচ্ছে। কনটেন্ট ক্রিয়েটররা আসলে সোশ্যাল মিডিয়া থেকে উপকৃত হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই উপকৃত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় থেকে অবশ্যই কনটেন্ট ক্রিয়েটররা উপকৃত হচ্ছে। যেগুলো বাংলাদেশে অনেক বেকারত্ব ছিল, বেকারত্ব দূর হইছে অনেকটা। জি। তাহলে অনেক যাদের মেধা ছিল, মেধা খাটিয়ে ওরা এখান থেকে অর্থ উপার্জন করতেছে। অনেক বেকারত্ব দূর হইছে। অনেক আজে-বাজে জায়গায় মানে ছিল, ওখান থেকে বেরিয়ে আসতে পারছে। এসে ভালো একটা কাজ করতেছে, পরিবারের হেল্প করতেছে। এদিক দিয়ে অনেক উপকার হইছে দেশের জন্য। সোশ্যাল মিডিয়াটা যদি না আসতো তাহলে আপনার হচ্ছে পূর্বের যে আপনার সিডি বাজার যেটাকে আমরা বলি বা সিডির যুগ বা এনালগ যে যুগটা ছিল সেই যুগটা যদি থাকতো তাহলে কি আসলে আপনি মনে করেন যে আসলে এই যে বর্তমানে যে যারা ভাইরাল বা আপনার হচ্ছে যারা সেলিব্রিটি বলে নিজেদের দাবি করে সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসে তো তারা আপনার হচ্ছে সেই সুযোগটা পেত? আমার মনে হয় না তারা পেত। কারণ সিডি বাজার থাকলে এই সুযোগটা পেত না। কারণ ওখানে আসলে প্রকৃত প্রতিভাবান মানুষ যারা, তারাই মূলত ওখানে সুযোগ পেয়েছে। জি। এই সোশ্যাল মিডিয়ার বাহিরে আপনি কি অন্য কোনো পেশার সাথে সম্পৃক্ত আছেন কিনা? জি, আমি একটা পেশা অলরেডি করতাম। আ সেটা হলো আমি একজন লিফট টেকনিশিয়ান। আমি লিফটের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ২ সাইডেই কাজ জানি আরকি। জি। তো আপনি কোন পেশাটাকে আপনি বেশি প্রাধান্য দিয়ে থাকেন? মিডিয়াটাকেই। কেন? কারণ আমার বাবার হাতের ওই যে ১ম সংস্কৃতিতে শুরু করছি, ওটা আমার ভিতরে আমার খুব ভালো লাগছে। এজন্য নাহলে আমি জব করা অবস্থায় আমি কিন্তু জব ছেড়ে দিছি অলরেডি। আপনাকে যদি ২ টা অপশন দেওয়া হয় যে আপনার একটা অপশন হচ্ছে মিডিয়াটা ছেড়ে দিতে হবে। ২য় অপশন হচ্ছে না হলে জীবনের সবচাইতে ভালোবাসার জিনিসটাকে বা সবচাইতে আপনার হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ জিনিসটাকে ত্যাগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কোনটা বেছে নিবেন? আর ভালোবাসা গুরুত্বপূর্ণ জিনিসটা অনেক কিছু আছে। এখন ওটার উপর ভিত্তি করে বলা যাবে যে আসলে মিডিয়া ছাড়বো নাকি ওটা ছাড়বো। ধরেন আপনার পরিবারের কেউ আপনার হচ্ছে বলতেছে আপনাকে যে হয় আমাকে আ আ আমাকে গ্রহণ করো না হয় মিডিয়াকে গ্রহণ করো। তখন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার কোনটাকে গ্রহণ করবে? পরিবারকে তো আগেই প্রাধান্য দিতে হবে। পরিবার যদি বলে যে মিডিয়া ছেড়ে দিতে হবে, তা তো অবশ্যই ছেড়ে দিতে হবে। জি। পরিবারের সাথে রাগ করে বা আপনার হচ্ছে পরিবারের সাথে আপনার হচ্ছে কখনো অভিমান করে হয়তো আপনার হলো অভিমান হয়েছে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু সংসারের ক্ষেত্রে পরিবারের সাথে আ রাগ, অভিমান হয়ে থাকে। তো মিডিয়ার সাথে কি কখনো রাগ, অভিমান হয়েছে কিনা মিডিয়ার প্রতি? মানে মিডিয়ার উপর রাগ করে দূরে সরে যাওয়ার মতো এরকম কিছু? না, এখন পর্যন্ত হয়নি। তো এই যে আপনার ভালোবাসার সাথে আপনার নিজের আ অন্তরের অন্তঃস্থলে যে মিডিয়াটা যে মিশে আছে, তো এই মিডিয়াটা নিয়ে আপনার হলো আপনার কি স্বপ্ন? আমার স্বপ্ন, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে ছোট থেকে বড় হওয়া। আমারও স্বপ্ন যে আস্তে, আস্তে আমি উপরে বড় উপরে যাবো, মানে ভালো কাজ করব। এটা আমার ইচ্ছা। যে অন্যান্য ডিরেক্টররা যেরকম ভালো, ভালো কাজ করে। সোশ্যাল মিডিয়া থেকে এ পর্যন্ত আপনি কত টাকার মতো আর্ন করেছেন? অনেক ভাই, হিসাব ছাড়া। মানে সেটা আপনার হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নাকি আপনার হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন মানুষকে ভিডিও যারা আপনার প্রযোজনা করে বা তাদের নিজেদের নিজস্ব চ্যানেল আছে, YouTube চ্যানেল বা Facebook পেজ আছে সেখানে বিভিন্ন মাধ্যম থেকে কনটেন্ট তৈরি করে দিয়ে বিভিন্ন মাধ্যম থেকে অনেক টাকা কামাইছি আমি এটা। মানে নিজের কোনো YouTube বা Facebook আ নিজে ইউটিউব চ্যানেল করছিলাম। জি। তো মানে সেখান থেকে কি সফলতা পেয়েছেন আপনি? না, সফলতা আসলে ওইভাবে আহামরি পাইনি আরকি। কেন? আপনি নিজে একজন কনটেন্ট ক্রিয়েটর হয়ে আপনি কেন নিজের YouTube থেকে নিজের Facebook থেকে আপনি সফলতা পান নাই? আসলে চ্যানেল-ট্যানেল করছিলাম। করার পরে হইছে কি, পরবর্তীতে আমি ওগুলো সেল দিয়ে দিছি। আসলে রাখি নাই। জীবনটা পারিবারিক ঝামেলার কারণে আ অফ করে দিছিলাম ওটা। জি। তো যদি আপনি মনে করেন যে আসলে আপনি কি মনে করেন যে এই যে আপনার নিজের চ্যানেল নাই, অন্যের চ্যানেল বা অন্যের যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোতে ভিডিও কনটেন্ট তৈরি করে যে অর্থটা আপনি উপার্জন করতেছেন, সেটা যদি সেই নিজের মেধাটাকে যদি অন্য জায়গায় বা অন্যের পেজ বা YouTube এর ক্ষেত্রে যদি এ ব্যয় না করে নিজের একটা YouTube চ্যানেল বা Facebook পেজের পিছনে যদি আপনি করেন, সে সেখানকার থেকে এখানে ভালো সফলতা অর্জন করবেন এমনটা কি মনে হয় আপনার? হ্যাঁ, জি, তা তো অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যতটুকু মেধা দিছে ইনশাআল্লাহ আমি অনেক চ্যানেলে সাপোর্ট দিছি। আমার দ্বারা তারা উপকৃত হইছে। বা তারা আমাকে অর্থ দিয়েছে। তো আমি ওই মেধাটা যদি আমার নিজের চ্যানেলে
খাটাইতাম তো অবশ্যই ভালো কিছু আসতো। এটা আমি আশা করি। শুটিং করতে গিয়ে কোনো আ স্মরণীয় কোনো ঘটনা ঘটেছে আপনার যেটা এখনো আপনাকে হয়তো হাসায় বা কাঁদায়? একটা আছে, উম সেটা হলো আপনার হলো অভিনয় করতে যায় আরকি। অভিনয় করতে যায় সেটা হলো আপনারই কাছে, আপনার পরিচালনায় শীতের ভিতরে শীতের মধ্যে মুজিবের সাথে একটা কন্টেন্ট ছিল আমার হলো শীতের মানে নতুন জামার গোসল আরকি। এটা হলো আমি পানির মধ্যে নামা লাগছিল। আমার প্রচুর কষ্ট হইছে তারপর সহ্য করছি। আপনার মুখের দিকে তাকায়। শীতের মধ্যে নামছি, পানির মধ্যে নেমে গোসল করছি আরকি। যাই হোক তখন হয়তো ধন্যবাদটা দিতে পারি নাই। এখন সেই ধন্যবাদটা আপনাকে দিলাম। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। অনেক তো মজা এই যে পাইছি। আপনার শুটিং করতে গিয়ে দেখা গেল যে অনেক সময় অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তো এই শুটিং করতে যেয়ে যদি এতটা ত্যাগ, এতটা কষ্ট সহ্য করতে পারেন, পরিবারের জন্য কি আপনার হচ্ছে এতটা ত্যাগ আপনার হচ্ছে বা এতটা কষ্ট সহ্য করেছেন কখনো? ভাই পরিবার তো আগে। পরিবারের জি। কষ্ট, ঝড়, মানে আপনার ঘাপটা পরিবার এবং শুটিং ২ টাকে আপনার মানে কোনভাবে দেখেন? ২ টাকে একইভাবে দেখেন, একই দৃষ্টিকে নাকি ২ টাকে ভিন্ন চোখে না, বিবেচনা? ২ টা ভিন্ন চোখে। পেশা এক জিনিস, পরিবার এক জিনিস। পরিবার হলো পুরা পৃথিবী আমার। পরিবারটা আগে তারপর হলো পেশা। পেশা টিকে তারপর পরিবারটাই আমার মূলত আগে। জি। এই যে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে, সোশ্যাল মিডিয়ার কিন্তু আসলে যারা তরুণ-তরুণী আছে তাদেরকে কিন্তু আসলে যারা সাধারণ দর্শক আছে, তারা কিন্তু আসলে অনেকেই ভালো চোখে দেখে, অনেকেই ভালো চোখে দেখে না। তো সবার মন মানসিকতা তো আর একরকম না। তো যারা আপনার এই সোশ্যাল মিডিয়ার যারা কনটেন্ট ক্রিয়েটর বা যারা অভিনয় শিল্পী আছে, তো তাদেরকে আপনার হচ্ছে যারা খারাপ চোখে দেখে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে সবার চিন্তা ধারণা তো এক না। জি। আ কেউ ভালো চোখে দেখবে, কেউ খারাপ চোখে দেখবে এটাই নিয়ম। আর বিশেষ করে যারা ভালো কিছু করে তাদেরকে আমি মনে করি যে সাপোর্ট দেওয়া উচিত। আর যারা খারাপ করে তাদেরকে অবশ্যই বর্জন করা উচিত। আমি এটা মনে করি। যারা এই সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কনটেন্ট তৈরি করে আসলে সমাজে মানুষকে বিভ্রান্ত করছে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি মনে করি বাংলাদেশে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের তরফ থেকে এটা অবশ্যই উচিত। কেননা এটার কারণে সমাজ নষ্ট হচ্ছে, ছোট বাচ্চারা নষ্ট হচ্ছে। কারণ এখন অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেকের হাতে, হাতে চলে গেছে। বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকের হাতে আছে। সবাই দেখতেছে। তো খারাপ জিনিসগুলো বর্জন করে দেওয়া উচিত। মানে আপনারা যারা আ সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, তাদের কি আসলে কোনো সংগঠন আছে কিনা? না আপাতত ঐরকমভাবে কোনো সংগঠন এখনো তৈরি হয়নি। জি। মানে প্রত্যেকটা কর্মেরই কিন্তু বা প্রত্যেকটা ব্যবসায়িক যারা ব্যবসার সাথে জড়িত, প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু আপনার হলো একটা সংগঠন থাকে। তো এরকম কোনো মিডিয়ার আপনাদের কোনো সংগঠন এখনো তৈরি হয় নাই আমাদের সংগঠন বলতে হলে মিডিয়া সংগঠন মানে বিশেষ করে YouTube যারা করে এদের সংগঠন ছোট, ছোট সংগঠন বলতে নিজেরা আরকি ওইভাবে কিছু ভাই ব্রাদার মিলে ওইভাবে করা। বাট আহামরি যে আ এমবিসিতে যেরকম একটা করা আছে ঐরকম ভাবে কোনো করা হয়নি। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। যাবো ছোট্ট একটা বিরতিতে। বিরতির পরে আবারও ফিরছি। দর্শক কোথাও যাবেন না। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। দর্শক বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের আজকের অতিথিকে নিয়ে। যে বিষয়ে কথা বলতেছিলাম যে আসলে কোনো সংগঠন যারা ইউটিউবিং করে বা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তো তাদের কেন সংগঠন নেই? আসলে এটা ১ম মানে যারা তাদের ভিতরে কি ঐক্য নেই? হ্যাঁ, ঐক্য তো অবশ্যই আছে। ঐক্য না থাকলে কি এত বড় প্ল্যাটফর্ম চলে নাকি? ঐক্য অবশ্যই আছে। কিন্তু বাট ওইভাবে গুছায় নিয়ে আসার মতো আ ঐরকম উদ্যোগ কেউ এখনো পর্যন্ত নেয় নাই। জি। তো আপনি কি মনে করেন যে আসলে একটা সংগঠন থাকা প্রয়োজন যেটা আসলে দেখা গেল যে আপনাদের কলা কৌশলী যারা আছে বা অভিনয় শিল্পী যারা আছে বা বিভিন্ন অ বিষয় নিয়ে যারা কাজ করে আরকি মিডিয়ার সাথে সম্পৃক্ত। তো তাদের আপদে বিপদে আসলে আপনার হচ্ছে একটা সংগঠন তাদের পাশে গিয়ে দাঁড়াবে এমনটা আপনার হচ্ছে হওয়াটা কি উচিত কিনা? আমি অবশ্যই মনে করি একটা সংগঠন তৈরি করা উচিত। কারণ সংগঠন থাকলে প্রত্যেকটা বিপদ-আপদ থেকে এবং সবকিছু থেকে একটা সাপোর্ট পাওয়া যায়। যেরকম এফডিসিতে একটা সংগঠন আছে। বিভিন্ন মানে সংগঠন ক্যামেরা কন, পরিচালক কন, প্রত্যেকটা জায়গায় সংগঠন আছে। তো আমাদেরও মনে করি যে YouTube এর একটা সংগঠন অবশ্যই তৈরি করা উচিত। এ পর্যন্ত আপনি কতগুলো খণ্ড নাটিকা আ আ নাটকে অভিনয় করেছেন? ভাই অসংখ্য। এটার হিসাব ছাড়া আমার নিজের মাথাতেও হিসাব নাই। তবে কন্টিনিউ আর আপনি তৈরি করেছেন, ক্রিয়েট করেছেন এমন কতগুলো হবে? ওইভাবে হিসাব করিনি কখনো। আপনি কোন ধরনের কাজগুলো আসলে জনসম্মুখে বা দর্শকদের কাছে পৌঁছে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা ক্রিয়েট করতে আপনি ভালোবাসেন? আসলে সামাজিক যে মেসেজমূলক কাজগুলো আমি ভালো লাগে এবং ফানি কাজগুলো আমারও খুব ভালো লাগে। জি। কমেডি কাজগুলো করতে। ফানি যে কাজগুলো আপনি করে থাকেন, সে ফানি কাজগুলোর মধ্য দিয়েও তো আসলে
দর্শকদের একটা মেসেজ বা দর্শকদের একটা শিক্ষণীয় একটা বিষয় কিন্তু উপহার দেওয়া যায়। তো আপনাদের গল্পে কি তেমনটা থাকে কিনা? জি, আমরা ফার্স্ট স্টার্টিং শুরু করে মানুষকে হাসাই। হাসানোর পরে ফিনিশিং এ যে একটা মেসেজ দিয়ে দিই যে এটা কি জন্য আসলে হইছে ওটা আমরা ফিনিশিং এ বলে একটা দিই। গল্প তৈরি করার ক্ষেত্রে আসলে কয়টা দিক বিবেচনা করেন আপনারা? হাসি, কান্না, মেসেজ সব মিলে আরকি মানে চেষ্টা করি যে সব মিলেই যাতে কনটেন্টটা পুরোপুরি মানে পরিপূর্ণ হয় আরকি। এটা চেষ্টা করি আমরা সবসময়। জি। আপনার একটা ডায়ালগ আমরা শুনতে চাই। যে ডায়ালগটা আপনার হয়তো আপনার কনটেন্ট এ ছিল, আপনি অভিনয় করেন নাই কিন্তু ডায়ালগটা ক্রিয়েটিভ করেছিলেন আপনি। এমন একটা দর্শকদের উদ্দেশ্যে এমন একটা ডায়ালগ শোনাতে চাই যেটা হয়তো দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। উম অনেক আগের এটা আমি যখন জুনিয়র ফিল্ম করতাম যে তো হিন্দু মুসলিম একটা আ কন্টেন্ট ছিল। জুনিয়র ইমরান ছিল হিরো এবং ওখানে ভিলেন ছিল হলো টাইসন। জি। তো ওকে যে একটা ডায়ালগ আমি শিখাই দিছিলাম যে আমি ভিলেন ডায়ালগ আরকি যে, "আমি বাসু সরকার, কথা কম, কাজটা আমার বেশি দরকার।" সেটা একটা খুব ভাইরাল হইছিল ওই সময় জুনিয়র ফিল্মে। তো এরপরে আপনারা হচ্ছে যখন বড়দের নিয়ে কাজ করেছেন, বড়দের কোনো কাজ কি ভাইরাল হয়েছিল? অনেক কাজই ভাইরাল হইছে বাট ঐরকম ডায়ালগ মনে পড়ে না। মানে মনে নেই আমার। আচ্ছা, সাধারণ দর্শক যারা আছে তাদের কিন্তু একটা আগ্রহ এবং জানার একটা আ উদ্বেগ আছে যে একটা ভিডিও যদি ১,০০,০০০ ভিউ হয় তাহলে সেটা থেকে কত টাকার মতো আর্ন আসে সোশ্যাল মিডিয়া থেকে? আসলে একেক সময় দেখা যায় যে কনটেন্ট এর উপরে এড এর উপরে একটা হিসাব আছে। তারপরে আপনার রেভিনিউ আছে একটা হিসাবের পরে অনেক সময় মানে আপ ডাউন হয়। আবার ডলারেও তো আছে আপনার শেয়ার বাজারে আপ ডাউন হয়। ওই হিসাব করেই আসে। কারণ এটা তো আমেরিকার সংস্থা থেকে করে। জি। তো এবার ডলার থেকে আর্নিং আপ ডাউন হয়। আনুমানিক একটা আইডিয়া? আনুমানিক ১,০০,০০০ হলে আরকি। হ্যাঁ, ১,০০,০০০ হলে ৫, ৮, ১০ এরকম। মানে হাজার বাংলা টাকায় ৫-১০,০০০ টাকার মতো আসে। তো সেটার ক্ষেত্রে কি কোনো ডিউরেশন অর্থাৎ সময় ব্যাপ্তিকালটা কি নির্দিষ্ট থাকে? হ্যাঁ, এটা তো অবশ্যই আছে। ব্যক্তিকাল আছে। আপনার হিসাব হলো আপনার বিশেষ করে YouTube এ যেগুলো খন্ডনাটিকা যেগুলো আমরা নির্মাণ করি ৮ মিনিট ৮ মিনিট প্লাস হলে তো এড বসে এগুলা। ৮ মিনিট ১০ মিনিট এগুলো আরকি এরকম। আবার যদি দেখা যায় যে ৫ মিনিটের গুলো আবার একটু কম আসে বেশি আসে এরকম। আবার যদিও যেগুলো সিঙ্গেল নাটক যেগুলো বলি আমরা বা ধারাবাহিক নাটক, পর্বের নাটকগুলো এগুলো মনে করেন যে বেশি আসে। কারণ এগুলো আপনার হলো ৩০ মিনিট প্লাস ৪০ মিনিট ৫০ মিনিট এরকম হাফ হলে তখন আবার রেভিনিউ বাড়ে আরকি। কখনো শুটিং করতে গিয়ে কোনো বিভ্রান্তির শিকার হয়েছেন কিনা? বিভ্রান্তির শিকার অনেকবারই হইছি। তো তেমনই একটি ঘটনা আমাদের সাথে একটু শেয়ার করবেন। কিছুদিন আগেরই ঘটনা। আ আপনার ইসে গেছি মানিকগঞ্জে শুটিং করতেছিলাম। তো ওখানে যেখানে কাজ করতেছিলাম তো একটা মানে ওটা কোনো স্পট না। গ্রামের ভিতরে কাজ করতেছি। তো এক বাড়িতে বাড়ি লাগবে আমার। তো বাড়ির ভিতরে যে শুটিং করতেছি আমাকে ওই প্রোডিউসারে বলে দিছিল যে, "এখানে শুট করতে পারবে সমস্যা নেই।" মানে ওখানে যে প্রভাবশালী একজন যে এলাকার উনি বলছিল। তো উনার নাম যে বলা মাত্রই বাড়ির মালিক আমার উপর পুরা ক্ষিপ্ত। পুরা ক্ষিপ্ত হয়ে গেছে। মানে উনার সাথে আমার মনে কোনো কারণে শত্রুতা ছিল কিনা জানি না। মানে পুরা ক্ষিপ্ত হয়ে গেছে। পরবর্তীতে আ বুঝায়-টুজায় পরে আমরা চলে আসছি আরকি। এই যে শুটিং করতে গিয়ে বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে বিভিন্ন ধরনের হয়রানির শিকারও হতে হয় আপনাদের। তো এটা আপনার হচ্ছে এটা থেকে বাঁচার উপায় কি মনে করেন আপনি? আমি মনে করি আমাদের সংগঠন থাকা অবশ্যই দরকার। সংগঠন থাকলে এখান থেকে একটা সাপোর্ট পাওয়া যায়। আ যে এলাকায় ঢুকতেছে, যে এলাকায় কাজ করতেছে ওখান লোকাল থানা থেকে আমরা একটা সাপোর্ট পাবো। জি। কিন্তু সংগঠন না থাকলে তো লোকাল থানাও সাপোর্ট করবে না বা এই যে সাপোর্টটা পাবো না। আসলে কোথাও শুটিং করতে গেলে কি আপনাদের কোনো প্রশাসনিক কোনো আ আসলে অনুমোদন লাগে কিনা বা আপনারা নেন কিনা? অনুমোদন অবশ্যই নেওয়া উচিত। আমি মনে করি প্রত্যেকটা এলাকায় শুটিং করতে গেলে আ লোকাল থানায় আগে নক করা উচিত। তারপরে আমরা ওই এলাকায় কাজ করা উচিত। কিন্তু আসলে ওইভাবে আ YouTube এ কাজগুলো এভাবে নেওয়া হয় না বা নেয়ও না। এই এই ক্ষেত্রে কি আসলে প্রশাসন কখনো আপনাদেরকে কোনো হয়রানির শিকার করেছে কিনা? যদি মানে অনেক সময় দেখা গেছে যে আমরা জিজ্ঞাসা না করে এলাকায় একটা এলাকায় ঢুকিয়ে গেছে। ঢুকে যাওয়ার পরে উনারা খবর পাইছে, উনারা আসছে, এসে জিজ্ঞেস করছে। এরকম আরকি মানে কোন হয়রানি করেনি। জাস্ট আইসা জিজ্ঞাসা করছে যে, "এলাকায় কাজ করছেন? আচ্ছা কোন প্রবলেম হলে আমাদের থানায় জানান।" তারা সাপোর্ট করছে আরকি। নতুন কেউ যদি মিডিয়াতে যদি প্রবেশ করতে চায় বা অভিনয় শিল্পী হতে চায় বা একটা অভিনেত্রী হতে চায়, সেই ক্ষেত্রে আপনার সাজেশনটা কি থাকবে? আমি মনে করব একজন আর্টিস্ট হিসেবে যদি আমি মিডিয়ায় পদার্পণ করতে চাই মানে সে আসতে চায় অবশ্যই আমি বলব তাকে থিয়েটার। জি, থিয়েটার একটা আর্টিস্ট তৈরি করার কারিগর। জি।
এটা সোশ্যাল মিডিয়ায় যদি কেউ যদি অভিনয় করতে যদি আসতে চায়, ধরেন গ্রামের অজপা গ্রামের একটা মেয়ে, সে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অভিনয় করতে আসতে চাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার সাজেশনটা কি থাকবে? আসলে এখন সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে গেছে যে হ্যাঁ, যে কেউ সেখানে ভাইরাল হতে পারবে। মানে উল্টাপাল্টা কিছু করে ভাইরাল হয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে এটা কোনো ভাইরাল না। অরিজিনাল ভাইরাল, অরিজিনাল কিছু যদি হতে চায় মানে ভালো অভিনেত্রী বা অভিনেতা হতে চায়, অবশ্যই তাকে থিয়েটারে ভর্তি হতে হবে। থিয়েটারে ওখান থেকেই পারফেক্টলি সে একজন আর্টিস্ট হয়ে আসতে পারবে। তাছাড়া সম্ভব না। তাহলে আপনি সাজেশন করবেন যে সরাসরি সোশ্যাল মিডিয়াতে এসে অভিনয় যেন না করে। না করে আমি মনে করব এটাই। সোশ্যাল মিডিয়াটাকে আসলে মানুষ অনেকেই সাধারণ মানুষ বা দর্শক যারা আছে তারা আপনার হচ্ছে ঘৃণার চোখে দেখে। কেন দেখে? আসলে ঘৃণার চোখে দেখার কারণ বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, এমন পরিস্থিতি হয়ে গেছে যে মানুষে এমন কিছু কনটেন্ট বানাচ্ছে যা আসলে মানুষের খুব খারাপ। মানে বলার বাইরে এটা বলার কিছু নাই। তো আপনিও দেখেন, আমিও দেখতেছি বা প্রত্যেকটা মানুষই দেখে যে কিছু আজে-বাজে মানুষ এসে মিডিয়াটাকে নষ্ট করে ফেলছে আরকি পুরা। এই কারণে আরকি মানুষ ঘৃণা করে। কিন্তু এর পিছনে যে আমরা ভালো, ভালো কাজ করি সেগুলো মানুষ দেখে। কিন্তু ওই যে কথায় আছে না যে মানুষের হ্যাঁ, ভালো থেকে খারাপ দিকটা দেখে বেশি। দেখা গেল যে আমরা ১০ টা কনটেন্ট ভালো করতেছি, ওরা একটা কনটেন্ট খারাপ করছে। ওই একটা কনটেন্ট নিয়েই মানুষ মিডিয়াটাকে খারাপ চোখে দেখতেছে। জি। একটা কনটেন্ট বানানোর ক্ষেত্রে আসলে কোন ধরনের উপকরণগুলো আপনাদের লাগে? বা কোন ধরনের উপকরণগুলো আপনারা ব্যবহার করে থাকেন ভালো মানের একটা কনটেন্ট তৈরির ক্ষেত্রে? সবসময় তো আমরা ওইভাবে পাই না আসলে। প্রডিউসারদেরও চাহিদা থাকে যে কোয়ালিটি আমরা আমরা চাই সবসময় আমাদের বেস্টটা দিয়ে আমরা মানে বেস্ট যদি আমরা ভালো কাজ করব, আ কোয়ালিটি ফুল কাজ করব। আসলে প্রডিউসারের থাকে, বাজেট থাকে যেভাবে আমাদের ওইভাবে কাজ করতে। তাহলে বাজেটের উপর সবকিছু আপ ডাউন হয়। আপনাকে একটা কোয়ালিটিফুল নাটক তৈরি করার জন্য বলা হলো। সেই ক্ষেত্রে বাজেটটা কোনো বিষয় না। সেই ক্ষেত্রে আপনি কোন ধরনের ইন্সট্রুমেন্ট গুলা সেখানে ব্যবহার করবেন? বাজেট তো আসলে ওইভাবে বাজেট দিলে একেকটা আসে। যেমন আ আপনি যদি এখন বলেন যে আমাকে নীল আলমগীর ভাইকে দিয়ে কাজ করতে, সেটা হলো এক হিসাব। ফারহান ভাইকে দিয়ে কাজ করলে এক হিসাব। আবার যদি নিচে চলে আসেন, এদিকে আমাদের লোকাল যারা আছে মানে নরমাল যারা আছে YouTube এ কাজ করতেছে, তাদের দিয়ে কাজ করলে হিসাব একরকম। বাজেট ওইভাবে আসে। তো আপনার এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে যে পরিকল্পনাটা, আগামী দিনের যে পরিকল্পনা, তো আপনার নিজের যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আসলে আপনার কি প্রয়োজন এখন এই সময়ে? আমি মনে করি আমাদের মিডিয়া সাইডে যত প্রোডিউসার আছে, জি, যারা ইনভেস্ট করে কাজ করে, যাদের চ্যানেল আছে, আমি মনে করি তাদের গুরুত্ব দেওয়া উচিত কোয়ালিটির উপরে। জি। না, আপনার পরিকল্পনা যে পরিকল্পনা নিয়ে আপনি অগ্রসর হচ্ছেন, সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনার কি সাপোর্টটা প্রয়োজন? আমি মনে করি প্রত্যেকটা চ্যানেল কোম্পানি, জি। আ আমাদের যারা ডিরেক্টর আছে আমার বলে কথা না, প্রত্যেকটা ডিরেক্টরকে নিয়ে বসে তারা পরিকল্পনা করুক, ভালো কিছু করুক। তাহলে আমরা মনে করি তারা যদি আমাদের সাপোর্ট দেয় আমরা ভালো কিছু করতে পারবো। মানে তা আপনি সবচেয়ে যখন বলেছিলেন যে মিডিয়া নিয়ে আপনার পরিকল্পনা যে সামনে বিগত দিনগুলোতে যা করেছেন, এর থেকে ভালো কিছু করবেন আপনার সামনের দিনগুলোতে। সেই ভালোটা করার ক্ষেত্রে আপনার আসলে কি চাহিদা? ভালোটা করতে গেলে অবশ্যই ইনভেস্ট জিনিসটাই আগেই। কারণ অর্থ না হলে ভালো কিছু করা যাবে না। জি। কারণ ভালো কিছু করতে গেলে আগে ইনভেস্ট করতে হবে। তো সোশ্যাল মিডিয়া থেকে অনেক তরুণ-তরুণী আছে যারা লক্ষ টাকা ইনকাম করে নিজেরা বাড়ি-গাড়ি করেছে। তো আপনি কি করেছেন? আমি ভাই ৪ টা ডাল ভাত খেয়ে বেঁচে আছি আল্লাহর রহমতে। কেন? অন্যেরা যদি পারে আপনিও তো আপনার হচ্ছে যে যে ধরনের কনটেন্ট তৈরি করেন এবং আপনার কনটেন্ট ভাইরাল, বেশ কিছু কনটেন্ট ভাইরাল বিভিন্ন বিষয়ে আপনি বললেন। তো এরপরেও আপনার হচ্ছে আপনার অবস্থান তো তাদের অবস্থানের থেকে ভালো থাকার কথা। কারণ হচ্ছে আপনি নিজে একজন কনটেন্ট ক্রিয়েটর। আপনি তাদেরকে কনটেন্ট তৈরি করে দেন। না আসলে হইছে কি আমি ১ম থেকেই ওইভাবে আসলে চ্যানেল-ট্যানেল করি নাই। জি। চ্যানেল করি নাই বা ওইভাবে আমি করি নাই। মানে আমার কেমন জানি মানে মনে চায় নাই যে আমি মনে করছি যে আমি সবার উপকারে কাজে লাগাই। বাট নিজের জন্য কিছু করা হয়নি আরকি এভাবে। এ পর্যন্ত আসলে আপনার যত কনটেন্ট আছে সেখানকার থেকে আ এ পর্যন্ত আপনার যতগুলা কনটেন্ট আছে, সেই কনটেন্ট গুলোর মধ্যে সবচাইতে বেশি ভিউ হয়েছে কোন কনটেন্টটা? পেজে তো অনেক কনটেন্ট ভাইরাল হইছে ৮০, ৯০, ১০০ র উপর মিলিয়ন আছে এগুলো। আ কি কোন ইসে আছে নাম মনে নেই। বাট YouTube এর সর্বোচ্চ ভাইরাল আমার লাস্ট মনে হচ্ছে চোখে দেখা ছোট দীপুকে নিয়ে আমি কাজ বানাইছিলাম। জিহাদের জন্য মাথা নষ্ট। তো এই গল্পটা আ অনেক ভাইরাল হয়েছিল। প্রায় ৬০ মিলিয়নের মতো হয়েছিল YouTube এ। এটা আর ৬০ মিলিয়ন। তো ৬০ মিলিয়ন আপনার ভিউ হওয়াতে সেটা দিয়ে আনুমানিক কত টাকা আপনি উপার্জন করেছেন?
হ্যাঁ, ওটা আমার চ্যানেলে ছিল না। ওটা এস মাল্টিমিডিয়া আলামিন ভাইয়ের চ্যানেল ছিল। আনুমানিক আপনার ৬০ মিলিয়ন ভিউ থেকে কত টাকার মতো আর্ন হতে পারে? আসলে ওই সময় রেভিনিউ কেমন ছিল আমি সঠিক বলতে পারব না। আপনি কত টাকা পেয়েছিলেন? তা আমার জাস্ট আমার পার ডে পেমেন্ট ছিল ওইভাবে আরকি। মানে দৈনিক পারিশ্রমিক যে ওইটাই। তো আমি এই জিনিসটাই আসলে আপনার মুখ থেকে আপনার বের করে নিয়ে আসতে চেয়েছিলাম যে, যারা আসলে ক্যামেরার পিছনে কাজ করে হয়তো তারা অর্থ চাহিদাটা মেটাতে তারা ক্যামেরার পিছনে কাজ করে এবং তাদের অর্থ চাহিদাটা মেটানোর জন্যই কিন্তু তারা আসলে ক্যামেরার পিছনেই রয়ে গিয়েছে। তারা নিজেরা যদি অর্থ যদি নিজেদের কাছে থাকতো, প্রডিউস করার মতো যদি অর্থ থাকতো, তাহলে নিজেরাও কিন্তু স্বাবলম্বী হতে পারত। এখানে যারা আসলে টাকা ইনভেস্ট করেছে আমার দৃষ্টিকোণ থেকে যে যারা টাকা ইনভেস্ট করেছে অনলাইনে তারা হয়তো আপনার হচ্ছে কেউ আ বুঝে করেছে, কেউ না বুঝে করেছে। যারা বুঝে করেছে তারা এখান থেকে স্বাবলম্বী হতে পেরেছে। আর যারা না বুঝে করেছে হয়তো তারা এখান থেকে ব্যর্থ হয়ে হয়তো ফিরে গিয়েছে। তো আরেকটা বিষয় আপনার আগামী দিনের আপনার হচ্ছে যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা নিয়ে আপনার যদি আপনি কাজ করেন, তো আগামী দিনে কি আপনার হচ্ছে এমনটা আপনার করার ইচ্ছে আছে যে আপনি নিজে কোনো চ্যানেল করবেন, YouTube চ্যানেল বা Facebook সেগুলো করে আপনার হচ্ছে নিজের ভবিষ্যৎ গড়বেন? ইনশাআল্লাহ আসলে আমি অনেক ভুল করছি। জি। যে যেটা আমি ওই সময় আসলে মানে মাথায় রাখি নাই যে আসলে এটা দিয়ে ভালো কিছু সবাই করতেছে আমি কেন নাকি এই পেশা থেকে সরে গিয়ে অন্য কিছু করার চিন্তা চেতনা আছে? আপাতত এই পেশায় আছি, এই পেশাই করব। আ এখান থেকে ভালো কিছু করব এবং চ্যানেল-টেনেল করার ইচ্ছা আছে। আর যদি ফ্যামিলি থেকে বলে যে, "না, এই পেশা করা যাবে না।" আমি তো আগেই বলছি এটা। যে, "না, এই পেশা ছেড়ে দাও, অন্য কিছু করতে হবে।" তো ফ্যামিলি তো এটা আগেই বলছি। যাই আরকি। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে, আসলে অনেক কষ্ট করে আমরা কনটেন্ট নির্মাণ করি। আপনারা দেখেন বা আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানান। তো আপনাদের মতামতের উপরে আমাদের কনটেন্ট গুলো টিকে থাকে। তো আপনারাও দোয়া করবেন যেন আমরা ভালো, ভালো কাজ করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ভালো, ভালো কাজ নির্মাণ করার মানে মাথায় ভালো, ভালো গল্প দেয় যাতে আমরা নির্মাণ করতে পারি। সে দোয়া করবেন আমাদের জন্য। দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আগামী পর্বে দেখা হবে আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।